অলরাইট, গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন না কেন, আপনারা জানেন যে আমি ডাক্তার সুমন্ত কুমার সাহা, ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট। আপনারা জেনে খুশি হবেন যে আমি আমার পক্ষ থেকে আসলে চেষ্টা করছি একটা মেসেজ দেওয়ার জন্য। সেটা হচ্ছে আসলে আমাদের রোগ নির্ণয় করাটাই হচ্ছে সবচেয়ে জরুরি। মানে আমি ছোট্ট একটা কথা বলছি, এই কথাটাই আসলে ভেরি ইম্পর্ট্যান্ট, এবং যেটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এইরকমই। আমাদের মেডিকেল সায়েন্সও বলছে যে রোগের গুড়িতে চিকিৎসা করতে হবে। তো হয়তো আমরা সবসময় পেরে উঠি না, সামহাও এটা মিসিং হয়ে যায়, কিন্তু তারপরে আমি বলছি যে আমাদের রোগ নির্ণয় করতে হবে। রোগের এক্স্যাক্ট রিজনটা যদি আমরা পাই, তখন ওষুধ দিলে দেখা যাবে যে সুন্দর ভালো হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় একটা কাজ করি, যেহেতু আমি রোগটা ধরে ফেলি, তখন আমি বলে দিই যে মা টেনশন করেন না, আপা টেনশন করেন না, আপনি ওষুধ খেলে ভালো হবেন। এটা সিম্পল ব্যাপারটা হচ্ছে কি, আমি সিম্পল একটা কথা বলছিলাম যে গাছের পাতা যদি নষ্ট হয়, গাছের গুঁড়িতে পানি ঢাললে কী হবে? পাতার যদি পাতার মধ্যে পানি ঢাল, তাহলে কি হবে? পাতাটা নিউট্রিশন পাবে, পানি পাইলেও কয়েকদিন পর পাতাটা মরে যাবে, কারণ পাতাতে তো রোগ নাই, রোগ তো হচ্ছে গাছের গুঁড়িতে। তাহলে গুঁড়াটার মধ্যে পানিটা যদি ঢালি, তাহলে অটোমেটিক্যালি পাতাটা সুস্থ হবে। এটা হচ্ছে মেসেজ। তাহলে আমরা এই যে পাতার মধ্যে পানি ঢালা মানে হচ্ছে আপনি সিমটোমেটিক চিকিৎসা করেন। আপনার যদি কোনো ব্যথা হয় এবং সেই ব্যথার জন্য আপনি যদি ব্যথার ওষুধ খান, তাহলে কয়েকদিন ভালো লাগবে, আবার তো রোগ তো গুঁড়িতে, তো রোগ থেকে দেখবেন যে আপনার এটা আবার জিয়ে উঠবে আর কি, আবার দেখবে যে এটা ফ্লেয়ার আপ করতেছে। তো এই জন্যে মেসেজটা হচ্ছে একটাই, যে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। আমি আসলে সচেতনমূলক কথাই চেষ্টা করি আমার পক্ষ থেকে, যে আমরা যেন সচেতন হই, এবং আমরাও যেন কোনো ডাক্তারের কাছে গেলে অন্ততপক্ষে ডাক্তার স্যারদেরকে বলি, স্যার আপনি হয়তো অনেক বিজি, আমাকে শুধু খেলে একটাই বলেন যে আমার এই রোগের কারণটা কী, বা আমার কেন হইলো, বা আমার ভবিষ্যৎ কী। মানে আপনি কয়েকটা কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন করলে হবে কি, তখন আপনাকে ডাক্তার সাহেব অনেকগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে, উনি ওনার পক্ষ থেকে চেষ্টা করবেন। তো এই জন্যে আপনি যে রোগটা জানেন, রোগের ধরনটা জানেন, এবং আপনি ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু এখন রোগের অনেক ধরনের এডুকেশন আছে, যে ধরনের রোগগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বলি। ক্রনিক মানে হচ্ছে সারা জীবন বয়ে বয়ে এই রোগটা কিন্তু নিতে হবে। এই ধরনের ডিজিজকে আমরা ক্রনিক মানে হচ্ছে লম্বা সময় ধরে রোগটা সাফারিং হবে, যেই রোগের কোনো একেবারেই পার্টিকুলারলি কিউর আমাদের হাতে আসে নাই। মানে আমাদের রোগ হয় অ্যাকচুয়ালি 3 ধরনের রোগ হয়, আমরা যদি মেডিকেলের ভাষায়, অন দ্য বেসিস অফ দ্য ডিউরেশন। সেটা কি, একটা রোগ হয় তোমার অ্যাকিউট রোগ, অ্যাকিউট মানে হচ্ছে সাডেন অনসেট, মানে অল্প সময় ধরে থাকে আর কি। আরেকটা রোগ হচ্ছে সাবঅ্যাকিউট রোগ, মানে অল্প দিন ধরে থেকে সপ্তাহ পর্যন্ত আপনাকে ভোগাবে, মাস পর্যন্ত যেতে পারে। আরেকটা হচ্ছে ক্রনিক ডিজিজ, যেটা মাস না, মাস বছর 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 আপনি ভুগবেন। যেমন এইমাত্রই একজন ভদ্র মহিলার ছেলে আসছিল, তো ওনার রোগটা ধরলাম আপনার মতোই, এই যে একটা ছেলে বেরোয় না এখন, ওই ছেলেটার মাকে দেখাইছিল আর কি। তো বলতে দেখো স্যার, দেখুন জিজ্ঞেস স্যার ভালো হবে কিনা। তো আমি বললাম ভাই ওষুধ খাও, আস্তে ধীরে দেখবে ঠিকঠাক হয়ে যাবে, টেনশন নাই। তো মূল ব্যাপারটা কিন্তু হচ্ছে রোগ, আর রোগটার ব্যাপারটা হচ্ছে কি, আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ, ক্রনিক ডিজিজ যেগুলো লম্বা সময় ধরে আমাদেরকে শরীরে বয়ে নিতে হয়, এবং এই ধরনের রোগগুলোকে হঠাৎ করে ফ্লেয়ার আপ করে, তখন আমাদেরকে ফ্লেয়ার আপ যেন না হয়, এবং লম্বা সময় ধরে রোগটা যেন আমাদের ক্ষতি না করে। তো এটা এই ধরনের রোগগুলোর মেসেজটা হচ্ছে কি, আমাদের খুব দ্রুত যদি আমরা রোগটাকে ধরতে পারি, তাহলে ওই কমপ্লিকেশনস যে হবে, হাড় ক্ষয়জনিত যে কমপ্লিকেশনসগুলো হয়, এগুলো হবে না। তো আমিও আজকে আসছি বেসিক্যালি একটা ফিডব্যাকসও নিব, আমরা কথাও বলবো, কিছু ডিসকাশন করবো, এবং এই রোগটা সম্পর্কে কিছু কথা বলবো। যেমন আপা এবং ওনার ছেলে কোয়েশ্চেন করতেছিল আমাকে, স্যার আমাদের রোগটার নাম কি, তারপরে আমাদের কি হবে, তার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, আসলে কতদূর হবে, এটা নিয়ে আমি একটু আলোচনা করব। কিন্তু মেইনলি আমার ফোকাসটা হবে আসলে এই ডিজিজটা সম্পর্কে, এবং একটা ক্রনিক ডিজিজ আসলে আমাদেরকে কীভাবে সাফার করতে হয়। যেমন এই তোমাদের এই রুগীটার আগে আরেকটা রুগী আসছিল, এই ভদ্রলোক তার হার্টের রুগী, এবং সে হার্ট ফেলিয়ারের রুগী, সে কোথাকার এলাকার নামটা ভুলে গেছি। তো সে করছে কি, ওষুধ বন্ধ করে দিছে। কয় স্যার আমি ওষুধ খেলেও যা না খেলেও, তাহলে ওষুধ বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে কী হলো, তার হার্ট ফেলে আরও বেড়ে গেল। কিন্তু কয় স্যার ওষুধ বন্ধ করে দিয়ে আমি ভালো আছি। আমার রুগী না, আমাকে আজকেই, মানে আমি আজকে ওষুধ লিখি তাকে, সে করছি ওষুধ বন্ধ হয়। আমি প্রথম দিন বলছি না, ওষুধ বন্ধ করাটা ঠিক হয় নাই। তো আমি একটা সিম্পল একটা ইকো করে দেখি, ওই হার্টের ভিতরে একদলা রক্ত জমাট বেঁধে বসে আছে। তো এখন এই জমাট বাঁধা রক্ত কী করবে, ফট করে ছুটে গিয়ে স্ট্রোক হবে কিন্তু। সো ইটস ভেরি ডেঞ্জারাস। তো এই জন্যে আপনার ডাক্তারের যে পরামর্শ, যে আপনাকে ওষুধ খেতে হবে, দেখবেন যে হার্টের রুগীদের ক্ষেত্রে আমরা লিখে দিই চলবে, মানে ওষুধ খাবেন, আজীবন খাইতে হবে, আনটিল আদারওয়াইজ ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু আপনি ওষুধটা বন্ধ করতে পারবেন না, ওষুধ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন না, মানে ডাক্তারের পরামর্শই লাগবে। তো এই জন্য মেসেজ হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি খুব কষ্ট পাইছি, কারণ ছেলেটা আমি কী করবো বুঝতে পারতেছি না। আমি বলছি আমি ওষুধ দিছি, এগুলো যেন ঠিকঠাক হয়,
কিন্তু আপনি আপনার একজন গার্জিয়ানকে নিয়ে আসবেন, আমি গার্জিয়ানের সাথে কথা বলতে চাই, এটা আসলে সেই হোক বড় ভাই, ওয়াইফ, যে কাউকে নিয়ে আসেন, আমি একটু বুঝায় বলে দেবো, তাহলে হয়তো বুঝবে। এনিওয়ে, তো আমাদের একটাই মেসেজ যে এই যে লম্বা সময় ধরে যে রোগগুলো, এই রোগগুলো কিন্তু ওষুধ, যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খাবেন এবং ওষুধ খেয়ে এবং কিছু পরামর্শ কিন্তু আপনাকে মানতে হবে, শুধু ওষুধ দিয়ে হবে না, আপনাকে কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এনিওয়ে, আমি আপাকে বেসিক্যালি দেখি কতদিন আগে, 2 সপ্তাহ, অনলি 2 উইকস ব্যাক, যাই হোক 2 সপ্তাহ আগে আমি আপাকে দেখে আমি ওনার কিছু টুকটাক টেস্ট করে আমরা রোগটাকে বের করে নিয়ে আসি, এবং যেই রোগটার নাম হচ্ছে সেরোনেগেটিভ স্পন্ডাইলোআর্থ্রাইটিস, এবং এই রোগটা ইজ ভেরি কমন টু আওয়ার কান্ট্রি, নট ভেরি আনকমন। আমি বলবো যারা বাত ব্যথায় ভুগছেন তাদের এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এদের মধ্যে থেকে এই সেরোনেগেটিভ স্পন্ডাইলোআর্থ্রাইটিস অনেকগুলো ডিজিজের সমন্বয়, এর মধ্যে 4টা ডিজিজ কমন আর কি। আমি যে রোগগুলোর নাম বলি, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, সেকেন্ড আরেকটা হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিস, থার্ড যদি আমি বলি এন্টোরোপ্যাথি অ্যাসোসিয়েটেড আর্থ্রোপ্যাথি, আর ফোর্থ যদি আমরা বলি যে আমি এটাকে অন্য নামে বলি আর কি, যে রিয়েক্টিভ আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, সোরাইটিক আর্থ্রাইটিস, 4 নাম্বার। এই 4টা রোগকে আমরা আসলে বেসিক্যালি 4টা মানে বড় বড় রোগ আর কি, এই গ্রুপ অফ ডিজিজের আন্ডারে পড়ে। তো এদের মধ্যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিজিজ, যেটা আমরা এই আপার ক্ষেত্রে রোগটাকে নির্ণয় করতে পারছি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। কোয়েশ্চেন কেন? এই ডিজিজটা আসলে ভেরি সিম্পল টেস্ট করে, কোনো গভীর বড় বড় টেস্ট করার কোনো প্রয়োজন পড়ে, সিম্পল একটা ব্লাড টেস্ট, সিম্পল একটা এক্সরে করলেই কিন্তু আমরা রোগটাকে নির্ণয় করতে পারি। এবং রোগের যে কমপ্লিকেশানস, সবচেয়ে বেশি কমপ্লিকেশানস হয়েছে হাড় ক্ষয় হয়ে যায়, এটার জন্য সিম্পল একটা টেস্ট করে কিন্তু আমরা ধরতে পারি। কোনো জটিল কোনো টেস্ট না, এমআরআই করা লাগে না, আনটিল আদারওয়াইজ যদি নার্ভের কোনো কমপ্লিকেশানস না থাকে। তো এই আপার ক্ষেত্রে যেটা হয়েছে, আপা হয়তো দীর্ঘদিন যাবৎ ভুগছিল, আপার মুখ থেকে আমরা শুনবো, কিন্তু আপার একটা এক্সরেতেই ওই একদম অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের যে এক্সরে পিকচার থাকে, যেই হাড়ের মধ্যে যেই ক্ষয়গুলো হয়, ওইটা চলে আসছে। আলটিমেটলি আমরা কিন্তু রোগটাকে নির্ণয় করি, এবং আপার অবস্থাটা এতটাই খারাপ ছিল যে আপা প্রথম দিন আই ক্যান রিমেম্বার, যেদিন আসছিল বলতেছিল যে বসা থেকে একদম দাঁড়াইতেই পারে না, এখন মোটামুটি চলাফেরাটা, ডেইলি অ্যাক্টিভিটিস লাইফ ওনার কিন্তু অনেকটা ইমপ্রুভ করছে, জাস্ট ফিউ ডেজ, মানে মাত্র 14 দিনের ব্যবধানে। আশা করি সামনের দিনগুলো ওনার ভালো যাবে। তো আপার মুখ থেকে 2টা কথা শুনে পরে আমি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এই রোগ সম্পর্কে 2-একটা কথা শুনবো, তাহলে আমরা এডুকেট করতে পারবো। আগে আমার অনেক ব্যথা ছিল। আপনার নামটা বলেন না? ওসামা হোসনারা বেগম। কোথায় বাড়ি? গাজীপুর। আমাদের বাড়ি গাজীপুর। ভেরি গুড। কি কষ্ট ছিল আপা বলেন? আগে বসতে পারছি না, অনেক কষ্ট হইতো। আগেছে এখন বসতে পারি, শুইলে উঠতে পারছি না, এখন শুয়াতে নিজে উঠতে পারি। আগেছে অনেক ভালো লাগে। আশা করি আমার আগেছে রোগটা ভালো হবে। যাক, সবার কাছে দোয়া চাই। সবার কাছে, আপনাদের কাছে, সবার কাছে দোয়া আছে, আমার জন্য দোয়া করে, স্যারের জন্য দোয়া করে। ওনার ছেলেটা আছে, ছেলেটা আবার স্মার্ট আছে, ও আবার ভালো বলতে পারে, কারণ ওর মারে নিয়ে তো নানান জায়গায় দৌড়াদৌড়ি করছে, বলতে পারবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিনহাস। আমি প্রায় 1-1.5 বছর যাবৎ ল্যাবের থেকে অনেক ডাক্তার দেখাইছি। তো স্যারের ভিডিও দেখে হঠাৎ স্যারের কাছে আসা প্রায় 2 সপ্তাহ আগে। তো এখন 2 সপ্তাহ আগের থেকে এখন আম্মু প্রায় 50% অনেক ভালো। আগের থেকে এখন কাজ করতে পারে, একা শুইলে উঠতে পারে, তো টুকটাক কাজও করতে পারে। তো আল্লাহর রহমত, স্যারের দোয়াতে, আল্লাহ পাকের উসিলায় এখন আম্মু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। ইনশাল্লাহ আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কি সমস্যা তুমি দেখছো তোমার মায়ের ভিতরে? আম্মুর সমস্যা ছিল স্যার, যখন এক জায়গায় বসে থাকতো তখন স্যার পা ফুলে যেত, আর যখন শুইতো তখন আমার নিজে তুলতে হতো। একা একা বিছানায় থেকে আপনার উঠতে পারতো না, কাজ করতে পারতো না। আবার ভারী জিনিস বাজার থেকে যদি আনতো অনেক কষ্ট হইতো। আর হঠাৎ করে প্রেশার চাপ দিত, মাথা একদম এদিক দিয়ে ঘামতো, আর হচ্ছে যে বলতো যে আমার কেমন লাগতেছে, পানি দাও। আর প্রচুর পেন, কোমরে বুকে প্রচুর পেন হইতো স্যার। উনি প্রায় 20 বছর যাবত ওষুধ খাইতেছে স্যার। হ্যাঁ, 2বার ইন্ডিয়াও গেছে, ইন্ডিয়ার থেকে আসছে, কাম হয়নি। পিজিতে তো স্যার অনেক ডাক্তার দেখাইছি, আর ল্যাবেটে তো 4-5টা ডাক্তার দেখাইছি স্যার। জি স্যার। জি স্যার। অলরাইট, সো এখনো স্যার বসে থাকলে পা ফুলে যায় স্যার, আর মাথা ঘামে স্যার। ওইটা আমরা দেখবো। জি স্যার। পিঠের ধারার মধ্যে লাগে স্যার, ব্যথা প্রচুর পেন স্যার। পিঠের ধারায় আর কোমরে। এটা তো রোগের এটাই, এই রোগটা নিয়ে আমি আরো বলবো। সো যাই হোক, এখন আশা করি কতটুকু ভালো লাগে?
আগেছে স্যার অনেক ভালো লাগে। অনেক ভালো। যাক, তো বুকে ব্যথাটা আছে কিনা এখন? ওকে আগের মতন স্যার না। আগে না। আগের মতন স্যার এখন নাই। Very good. ঠিক আছে, তাহলে তোমার মায়ের জন্য একটু দোয়া চাও। জি, আপনাদের সকলের কাছে আম্মুর জন্য দোয়া চাই এবং স্যারের জন্য দোয়া চাই। স্যার যদি না থাকতো তাহলে আসলে এইটুক আম্মুকে নিয়ে আসা যেত না। তো সবাই স্যারের জন্য দোয়া করবেন, আম্মুর জন্য দোয়া করবেন যে আম্মু আপনাদের দোয়ায় সুস্থ হতে পারে, এবং স্যারের জন্য দোয়া করবেন যে স্যারও আমাদের স্যারের উচিলে আমাদেরকে যে সেবা দিতে পারে। সকলের কাছে দোয়া চাই। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। যাক, মা জানি কি কইতেছিল, অনেক ওষুধ কি কি খাইছিলেন? স্যার অনেক ওষুধ খাইছি, আজকে 20 বছর ধরে স্যার ওষুধ খাইতেছি। এক জায়গায় স্যার বসে থাকলে হাত পা ফুলে যায় স্যার। টয়লেটে গেলে স্যার পানি খরচ করতে পারি না, নইতে পারি না। আমার আগে আপনার ওষুধ খাওয়ার পরে স্যার আমার আগে সিটকো না। যাক। চলাফেরা করতে পারি না। যাক, ভালো লাগে। আমার আসলে একটাই উদ্দেশ্য, আমার মেসেজ মায়ের মুখ থেকে তো আমরা শুনলাম, যাই শুনছি উনি এখন অনেকটাই ভালো ফিল করছেন। মেইন মেসেজটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এই ডিজিজটা মানে হচ্ছে, অ্যাঙ্কাইলোজিং শব্দের অর্থে হচ্ছে আসলে ফিউশন হয়ে যাওয়া, আর স্পন্ডাইলাইটিস মানে হচ্ছে আমাদের যেই পিছনের দিকে যে হাড়গুলো থাকে এদেরকে আমরা ভার্টিব্রা বলি, এবং ভার্টিব্রার পিছনের দিকে যেটা যে স্পাইন আমরা বলি স্পাইন, ওই স্পাইনের মধ্যে আসলে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়। প্রদাহ হয়ে এই স্পাইনটা জোড়া লেগে যায়, বুঝতে পারছেন? এবং এটা ব্যাম্বো স্পাইন আমরা বলি আর কি, একদম বাঁশের মতো দেখতে মনে হয়। এবং তোমার মায়ের সেই এক্সরেতে এই ধরনের কিছু আসছিল। তো এখান থেকে আমরা প্লাস পাশাপাশি আরও কিছু রিপোর্ট থেকে আসলে ব্লাডের রিপোর্ট থেকে আমরা পাই, এবং হাড় ক্ষয় আমরা পাই। সেই জায়গা থেকে আমরা আসলে রোগটাকে নিয়ে আসি, ডায়াগনোসিস। মেইন ব্যাপারটা হচ্ছে আসলে একটাই কথা, মেসেজ, এই ধরনের রোগটা কিন্তু স্পাইন এবং এই যে আর্থ্রাইটিস এগুলো তো হয়, ইভেন পায়ের পাতা পর্যন্ত ব্যথা করে। পায়ের পাতার মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হয়, পা ফেলতে পারে না অনেক রোগী। এবং পায়ের যেই অ্যাঙ্কেলের গিরার মধ্যে যেই টেন্ডনটা আছে, ওই টেন্ডন পায়ের এই যে গুড়াটা, এই জায়গাটা হ্যাঁ, তলিতে ব্যথা করবে, গোড়াতে ব্যথা করবে। হ্যাঁ, তো এটা কিন্তু এই রোগ থেকেই হয়। এবং এই বুকের মধ্যে যে একটা জয়েন্ট আছে, এই জায়গাটা ঠিক বুকের মাঝখানে না, বুকের দুই পাশে, মাঝখানে যে হাড়টা থাকে হাড়ের দুই পাশে, এটাকে আমরা মেডিকেলের ভাষায় বুকের পাঁজরটা যেখানে এসে লাগছে, এটাকে জয়েন্ট, এটাকে কস্টোকন্ড্রাল জয়েন্ট বলে, কস্টোকন্ড্রাইটিস। পায়ের পাতার মধ্যে আমাদের মেডিকেলের ভাষায় বলি প্লান্টার ফাসাইটিস। এবং এই যে আমাদের যেটাকে আমরা রগ বলি আর কি, সহজ কথা, পায়ের একদম না, এই যে মোটা জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ, যেটাকে আমরা অ্যাকিলিস টেন্ডন বলি, এটাতেও ইনফ্লামেশন হয়, এটাকে অ্যাকিলিস টেন্ডিনাইটিস বলা হয়। তো এই ধরনের ইনফ্লামেশন কিন্তু হয়। তো এইটা হোক, এটাতে আমরা ওষুধপত্র দিয়ে দাবিয়ে রাখবো। মূল ব্যাপারটা হচ্ছে রোগটা যখন আমরা টাইট করে দিতে পারবো, তখন কেউ রোগের কমপ্লিকেশনসগুলো হবে না। কমপ্লিকেশনস ইজ ইম্পর্টেন্ট। কারণ কেন, এই রোগটা কিন্তু এখানেই থাকে না, শুধু হাড়েই থাকে না, এই রোগটা কিন্তু হার্টেও চলে যায়, হার্টকে ক্ষতি করে, হার্টের ভাল্বকে ক্ষতি করে, ভাল্ব করে কিন্তু অনেক বড় ক্ষতি করে। এওটিক ভাল্বে ধরে, আমরা হার্টে অনেকগুলো ভাল্ব আছে, এর মধ্যে একটা ভাল্বকে ক্ষতি করে। এবং এছাড়াও হার্টের রোগ কিন্তু করে, হার্টের মাংসগুলোকে নষ্ট করে, আমরা হার্টের ভাষায় বলে হার্ট ফেলার পর্যন্ত করতে পারি, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, আলাদা একটা নাম আর কি। সো আমি নামগুলো বলছি না, আমি বলছি হার্টের কমপ্লিকেশনস করে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ইভেন হাড়গুলোকে ক্ষয় করে কিন্তু অস্টিওপোরোসিসের দিকে নিয়ে যেতে পারে। এবং এছাড়াও আরও অনেক ধরনের কমপ্লিকেশনস আছে, আমরা এটা নিয়ে আর ব্যাখ্যা না করি। ইভেন কিডনিতে ক্ষতি করতে পারে। সো এবং এই ধরনের রোগীগুলো যেহেতু বহুদিন যাবতীয় ব্যথার ওষুধ খায়, লং টার্ম পেইন কিলার্স খেয়ে যাচ্ছে, তো এটা একটা একটা ইম্পর্টেন্ট মেসেজ আমি বলবো, যে বড় ইম্প্যাক্টটা পড়বে কিন্তু কিডনির উপরে। আমি আলাদা একটা ভিডিও করছি, ওখানে বলছি যে ব্যথার ওষুধ খারাপ মানুষের মতো, সে সারা জীবন ক্ষতি করতে থাকে, শুরু থেকে মুখ থেকে শুরু করে একদম কিডনিতে বের হয়ে যাওয়া পর্যন্ত কিডনির প্রত্যেকটা অংশকে সে ক্ষতি করতে থাকে। তো এই জন্য মেসেজ হচ্ছে, ব্যথার ওষুধ খাওয়ার আগে 10 বার চিন্তা করব যে আমি আমার ক্ষতি করতেছি কিনা। সো এটা একটা মেসেজ। তো আসলে এই ধরনের যারা এই রোগগুলো থেকে মুক্ত হওয়ার জন্যে বা রোগটাকে কন্ট্রোল রাখার জন্যে, আমি যদি 1 নম্বর বলি, অবশ্যই তো ওষুধ খাবে। সেকেন্ড ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে, ওনার স্পাইনের এক্সারসাইজ যদি আমরা করতে পারি, তাহলে এটাকে বলা হয়েছে বেস্ট থিংস। যদি বেস্ট হয়, যদি আপনি সুইমিং করেন, সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, ফিজিওথেরাপি আর কি, সহজ কথা। ফিজিওথেরাপি শব্দের অর্থ না আপনাকে একদম ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। এখন ইউটিউবে অনেক ব্যায়াম ট্যায়াম পাওয়া যায়, আপনি সিম্পল ব্যায়াম ট্যায়াম করেও আপনি স্পাইনটাকে রাখতে পারেন। অন্তত অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। একেবারে বয়স্ক যারা আছে তারা অ্যাক্টিভ লাইফ লিড করবে, রাদার দিন একে সারাদিন শুয়ে বসে কাটালে আপনার দেখবেন আপনার স্পাইন আরও স্টিফ হয়ে যাবে। যেমন আমার এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইটিস নিয়ে ইউটিউবে কিন্তু আমার
লেকচার দেওয়া আছে। এবং আমার একজন পেশেন্ট আছে যিনি একদম পুরো স্টিফ, এরকম অনেক পেশেন্ট কিন্তু আছে একদম স্টিফ হয়ে যায়, কিন্তু একদম ঘাড় বডি টডি নাড়াইতে পারেন না। সো এনিওয়ে, তো আমরা চাইবো যেন এই রোগগুলো যদি আর্লি ধরতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু এরকম স্টিফ স্পাইনও হবে না, হার্টের রোগ, হার্টের মানে কমপ্লিকেশনস হবে না, বা হার্ট ফেলার হবে না, পাশাপাশি হার্টের ভালভকে নষ্ট করবে না, কিডনি নষ্ট করবে না, কিডনিকেও মানে নানানভাবে যেন কিডনি নষ্ট না হয়, সেটাই আমাদের টার্গেট আর কি। এনিওয়ে, সো সবাই এই মায়ের জন্য, এই আপার জন্য, আপাও ডাকি মাও ডাকি মাঝে মধ্যে, আর এই ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, আমার জন্য দোয়া